দেখে নেব খেলার সময় শিরোনাম। অবসান হল উৎকণ্ঠার। পাকিস্তান থেকে দেশে ফিরলেন ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। সঙ্গে দুই ক্রীড়া সাংবাদিক কৃতজ্ঞতা জানালেন বিসিবিকে। চলমান সংকটের মাঝেই 14 তারিখ টি-20 খেলতে দুবাই যাচ্ছেন লিটন শান্তরা, জানিয়েছে বিসিবি। পাকিস্তান সফর ঝুঁকিপূর্ণ, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটির মেয়াদ বাড়ছে না। অসম্পূর্ণ কাজ সমাধানে উদ্যোগ নেবে মন্ত্রণালয়, জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। রাজনীতি মুক্ত রাখার প্রত্যয়। অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাওয়া যাবে সিঙ্গাপুর ম্যাচের টিকিট। বুথ হবে স্টেডিয়াম এবং বাফুফেতে, জানিয়েছেন ফাহাদ করিম। 2 সপ্তাহ আগেই অ্যাভেলেবল হবে জার্সি। এবং কাল মৌসুমের শেষ এল ক্লাসিকো, মুখোমুখি রিয়াল বার্সা। লা লিগার ভাগ্য নির্ধারণে জয়ের বিকল্প নেই লস ব্লাঙ্কোদের, হারলেও সুযোগ থাকছে বার্সেলোনার। পাকিস্তান থেকে নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশের 2 ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। জন্মভূমিতে পা রেখে সৃষ্টিকর্তা ও বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। গণমাধ্যমে জানিয়েছেন পাকিস্তানে কয়দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। এ সময় বিসিবির সর্বোচ্চ চেষ্টায় তাদের সঙ্গে দেশে ফিরেছেন 2 ক্রীড়া সাংবাদিকও। আমরা ফ্লাইট টেক অফ করার 20 মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে, তো পড়ার পরে আমরা একটু শক হয়ে গেছি। আতঙ্ক, উৎকণ্ঠা, গেল কয়েকদিনের ভয়াবহ অভিজ্ঞতার পর অবশেষে স্বস্তি রিশাদ, নাহিদ রানার। দেশের মাটিতে পা রেখে শুকরিয়া সৃষ্টিকর্তার প্রতি। ভালো ফিরে আসছি, তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপাতত। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর ভয় ধরে গিয়েছিল পিএসএল এর প্রতিটা বিদেশি ক্রিকেটারদের মনে। সে সময় আতঙ্কিত হলেও সতীর্থ নাহিদ রানাকে সাহস জুগিয়েছেন রিশাদ। বিশ্বাস ছিল যে কোনো অবস্থাতেই তাদের পাশে থাকবে বোর্ড। নিরাপদে দেশে ফিরে তাই কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবিকে। তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিচ্ছে আমাদের সবসময়, এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজ খবর নিচ্ছে। নাহিদ একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে গিয়েছিলেন নাহিদ রিশাদ। এই সংঘাতের আগ পর্যন্ত সেখানে অভিজ্ঞতাও ছিল দারুণ, তবে পরবর্তীতে সেখানে যেতে ভয় থাকবে মনে। এরকম হলে একটু ভয় কাজ করবে, তো সিচুয়েশন হিসাবে দেখা যাবে যে যাবো কি যাবো না। আমাদের যে টিম ছিল রাহুল কারান্দাস, তো অনেক সাপোর্টিভ এবং সবাই ফ্যামিলির মতো, তো আমি বুঝতে পারিনি যে আমি পাকিস্তানে খেলতে গেছি। রিশাদ, নাহিদ ছাড়াও দেশের 2 ক্রীড়া সাংবাদিকও পড়েছিলেন পাকিস্তানের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে। ক্রিকেটারদের মতো তাদেরও দেশে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিসিবি। এক কথায় আমরা বিসিবির কাছে কৃতজ্ঞ। ফারুক ভাই তিনি যদি আসলে ওভাবে না বলতেন, আমি এরকমও শুনেছি যে তিনি এভাবে বলেছেন যে যদি আমার ক্রিকেটার যায় একই সাথে আমার সাংবাদিককেও নিয়ে যেতে হবে। নাহিদ রানা বলছিলেন যে ভাই মরতে তো হবেই, কিন্তু যদি দেশে গিয়ে মরি, মায়ের কাছে গিয়ে মরি, ওইটা ভালো লাগতো আর কি। আপাতত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। তবে নতুন পরিস্থিতিতে আবারও পিএসএল আয়োজন করা হলে সেখানে যাওয়া হবে কিনা তা জানা নেই রিশাদ, নাহিদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন রিশাদ, নাহিদের সঙ্গে পাকিস্তানে আটকে পড়া ক্রীড়া সাংবাদিক তাশফিক পলক। ক্রিকেটারদের সঙ্গে আজ দেশে ফিরেছেন তিনিও। পলক, আপনাকে সময় স্টুডিওতে স্বাগতম। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সঙ্গী হলেন 3 দিন পর্যন্ত। আজকে যখন দেশে ফিরতে পারলেন, বর্তমানে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, স্বস্তি পেলাম আর কি। গত 2 রাত ধরে ঘুমাইনি। কি বলবো, যে একটা উৎকণ্ঠা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিলাম, দেশে ফিরতে পারবো কি পারবো না। সব কিছু মিলিয়ে যখন আমরা আসলে নিশ্চিত হতে পারলাম যে চার্টার্ড ফ্লাইটে করে আসলে বিদেশি ক্রিকেটার এবং একই সাথে রিশাদ এবং নাহিদকে আনা হচ্ছে, সেই ফ্লাইটে যখন আমরা আসলে জানতে পারলাম যে না, আমরা দুজন যে সাংবাদিক বাংলাদেশ থেকে গিয়েছিলাম পিএসএল কভার করতে, তাদের ব্যাপারটা যখন নিশ্চিত হয়, তখন আমরা কিছুটা স্বস্তি পাই। এরপরে আমরা যখন আসলে ফ্লাইটে ওঠার পরে আমাদের একটা আমরা রাওয়ালপিন্ডি থেকে মুলতানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মুলতান সুলতানসের বিদেশি ক্রিকেটারদের নেওয়ার জন্য, তাদেরকে সেখান থেকে নেওয়ার পরেই কিন্তু ফ্লাইটটা দুবাইয়ে যায়। এবং যতক্ষণ পর্যন্ত আমরা দুবাইয়ে পা রাখতে পারিনি, ততক্ষণ পর্যন্ত একটা অনিশ্চয়তা ছিল যে আবার কখন কি হয়ে যায়। কারণ আপনি নিশ্চয়ই সেই খবরটা জানেন যে আমাদের বিমানটি উড়াল দেওয়ার 20 মিনিট পরে সেখানে একটা মিসাইল হামলা
হয়েছে ভারতের পক্ষ থেকে এবং যে এয়ারবেজে হয়েছে সেই এয়ারবেজেই কিন্তু আবার আমরা ঠিক আধা ঘন্টা আগে সেখান থেকেই উড়াল দিয়েছিলাম। তো খুব স্বাভাবিকভাবেই যখন আমরা দুবাইতে নামলাম এবং এই খবরটা জানতে পারলাম, তখন আসলে আরও বেশি স্বস্তি এবং ভালো লাগা কাজ করেছে যে হয়তোবা আরেকটু সময় পরে আমরা যদি ওখান থেকে রওনা করতাম, আল্লাহ না করুক একটা ভয়াবহ কিছু হতে পারতো। অনেক বিদেশি ক্রিকেটার ছিল আসলে সেই সময়ে যখন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে আসলে মানসিক অবস্থাটা কেমন থাকে? আসলে ক্রিকেটাররা আমি দেখছিলাম, আমি টিম হোটেলেও গিয়েছিলাম, আমাদের ফ্লাইট ছিল 9টায়, আমরা টিম হোটেলে গিয়েছিলাম 6টার সময়। তো 3 ঘন্টা আমি বিভিন্ন বিদেশি ক্রিকেটারদের দেখছিলাম, তাদের মধ্যে একটা চাপা উৎকণ্ঠা ছিল। সবাই আমি দেখছিলাম যে সবাইকে সময় দেওয়া হয়েছিল 8টার মধ্যে সবাই টিম লবিতে থাকবেন, কিন্তু ক্রিকেটাররা তার আগেই সেখানে এসে অপেক্ষা করছিলেন এবং যেন তাদের সময়ই যাচ্ছে না এবং প্রত্যেকটা মিনিট সেকেন্ডকে তাদের অনেক বেশি মনে হচ্ছিল। এবং যখন তারা বাসে উঠেছেন, বাস যখন এয়ারবেজের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন তাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখেছে এবং যখন প্লেনটা ছেড়েছে তাদের মধ্যে স্বস্তি ছিল, কিন্তু যখন আবার মুলতানে গিয়ে প্লেনটা একটা স্টপেজ দেয় তখন আবার তাদের মধ্যে উৎকণ্ঠা। এরপরে যখন একটা ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন ক্রিক ফ্রেন্সির পেজে, সবাই দেখেছে যে যখন বিমানটা ল্যান্ড করেছে দুবাইতে তখন সবাই কিন্তু তালি দিয়ে সেই উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং একটা স্বস্তি বা সেটাকে কি বলবো যে উদযাপন করেছে আসলে তাদের এই দ্বিতীয় জীবন। পলক, যেদিন ম্যাচের দিন ছিল, নাহিদ রানাদের পেশোয়ার জালমি ম্যাচ ছিল, রাওয়ালপিন্ডিতে যেদিন ড্রোন অ্যাটাক হলো, সেদিনই তো আপনাদের মাঠে যাওয়ার প্রস্তুতি ছিল। হঠাৎ করে যখন অ্যাটাকটা হলো তখন আসলে হয়তো সময়ের ব্যবধানে জিনিসটা আসলে এভাবে হলো। হ্যাঁ, আমরা আসলে স্টেডিয়ামের খুব কাছেই ছিলাম। আমরা হেঁটে স্টেডিয়ামে যদি বলি তাহলে হেঁটে 10 মিনিট লাগে এরকম সময়। তো আমরা আসলে প্রস্তুতি নিচ্ছিলাম মাঠে যাওয়ার, কিন্তু হুট করে খুব সম্ভবত দুপুর 12টা নাগাদ আমরা জানতে পারি সেখানে একটা ড্রোন হামলা হয়েছে এবং হামলাটা হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেই যে ফুড মার্কেট রয়েছে সেই ফুড মার্কেটের একটা বিল্ডিংয়ে ড্রোনটা আঘাত হানে এবং পরে আমরা আসলে প্রস্তুতি নিতেই জানতে পারি যে ওই দিনের খেলাটা বাতিল হয়ে গেছে, যে কারণে পরে আর যাওয়া হয়নি। কিন্তু বিভিন্ন ভিডিও আমরা দেখেছি এবং পাকিস্তানের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আমরা কথা বলেছি, ড্রোনটা বেশ ক্ষতি করেছে এবং তারা ধারণা করছিলেন যে পিএসএল এর ম্যাচকে স্থগিত করার জন্য কিংবা পিএসএলকে ক্ষতিগ্রস্ত করার জন্যই ভারতের এরকম একটা পরিকল্পনা মাফিক ড্রোন হামলা হতে পারে, তারা এমনটা ধারণা করেছিল। পলক, আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, এই মুহূর্তে আরেকটি প্রতিবেদন দেখে আসবো। শঙ্কার মেঘ কেটে গেছে টাইগারদের আমিরাত সফর নিয়ে। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যথাসময়ে 14ই মে দুবাই যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির আনুষ্ঠানিক সভা শেষে এই কথা নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু। তবে হাতে এখনো সময় থাকায় পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে চায় ক্রিকেট বোর্ড। যদিও চলমান পরিস্থিতিতে পাকিস্তান সফরকে ঝুঁকিপূর্ণ বলছেন যুব ক্রীড়া উপদেষ্টা। মিরপুরের হোম অফ ক্রিকেটে ততক্ষণে বৈশাখের তীব্র তাপপ্রবাহ শেষে প্রশান্তির সন্ধ্যা নেমেছে। 5 মে থেকে শুরু হওয়া অনুশীলন এদিন প্রথমবার ফ্লাডলাইটের কৃত্রিম আলোয়। ততক্ষণে খবর পাওয়া গেছে যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আর ভারত। সারা বিশ্বের মতো স্বস্তি বাংলাদেশেও, স্বস্তি ক্রীড়াঙ্গনেও। অবশ্য তাতে অনিশ্চয়তা কাটেনি টাইগারদের পাকিস্তান সফর নিয়ে, যদিও অনুশীলন দেখে তা বোঝার উপায় নেই। ফিল সিমন্সের পাঠশালায় 3 পেসার তানজিম সাকিব, মুস্তাফিজ, হাসান মাহমুদের সঙ্গে হাত ঘুরিয়েছেন সহ অধিনায়ক শেখ মাহিদি। পাশের নেটে শ্যাডো করে সম্মুখে শট দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত আর নয়া অধিনায়ক লিটন কুমার দাস। এ তো ছিল সন্ধ্যার খবর, তবে দিনভর বিসিবিতে ছিল ফিসফাস। অনানুষ্ঠানিক বোর্ড সভাতেই দৃষ্টি সবার। প্রশ্ন ছিল চলমান পরিস্থিতিতে 25 মে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ আদৌ স্থগিত কি হচ্ছে, আর পাকিস্তান সফর স্থগিত হলে দুবাই যাবে তো টাইগাররা। শেষমেশ সিদ্ধান্ত আসলো যথাসময়ে হচ্ছে আমিরাত সফর, আর হাতে সময় থাকায় পরিস্থিতির ওপরই ছেড়ে দেওয়া হয়েছে পাকিস্তান সফর। অ্যাজ পার ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ইউএতে যে 2টা টি-20 ম্যাচ আছে এইটা এই শিডিউলে আমরা যাচ্ছি। পাকিস্তানটা কারেন্ট সিচুয়েশন উই আর মনিটরিং। দুবাই ট্রিপ হওয়াতে উই উইল গেট এ অ্যাম্পল টাইম টু ডিসাইড। বাতাসে গুঞ্জন পাকিস্তান সিরিজ হতে পারে দুবাইতেই, যদিও এই ইস্যুতে পিসিবির কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাবই পায়নি বিসিবি। তবে বর্তমান অবস্থায় পাকিস্তান সফরের ঝুঁকি মনে করিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। এরকম কোনো ডিসকাশনই হয়নি এখনো। সিচুয়েশন যদি ইমপ্রুভ হয়, ওরা যদি করে, তো এটা ডিপেন্ডস অন দেম
কিন্তু আমরা যেটা হচ্ছে যে রাইট নাও আমাদের ইমিডিয়েট ডিসিশন নেওয়া দরকার ছিল যে দুবাইটা যাওয়ার, বিকজ ওরাও আবার ওদের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিল। পাকিস্তান সফর নিয়ে শনিবার সবার আগে অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার, কোচ সব পক্ষের সঙ্গে আলোচনা করেছে বিসিবির ক্রিকঅপস। তারাও সব সিদ্ধান্তই ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর। ওরা বসেছিল আমাদের ক্রিকেট অপারেশনের সাথে, তারাও বোর্ডের ডিসিশনের উপরে দেখবে। অ্যান্ড উই হ্যাভ টোল্ড দ্যাট ফার্স্ট প্রায়োরিটি ইজ সেফটি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল হলে কিংবা স্থগিত হলে 20 মে দুবাই থেকে দেশে ফিরবেন টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, এবার আবারও আলোচনায় ফিরবো। পলক, এ ধরনের যখন অভিজ্ঞতার সঙ্গী হয় একজন সাংবাদিক হিসেবে বা একজন ক্রিকেটার হিসেবে, তখন আসলে পরবর্তীবার এই পাকিস্তান সফরে যদি আপনার কখন আবার যাওয়ার সুযোগ হয়, তখন আসলে সেটা আপনি কতটুকু সাহস পাবেন বা আপনার মানসিক অবস্থা তখন কেমন হবে? আমরা আসার পরেই দেখছেন যে কি অবস্থা শুরু হয়ে গেছে। দুই দেশ আক্রমণ, পাল্টা আক্রমণ, মিসাইল ছুটছে, ড্রোন ছুটছে, মোট কথা। এবং একটা ব্যাপার আপনাকে একটু বলি যে আমরা যে ইসলামাবাদে ছিলাম, রাওয়ালপিন্ডিতে, যে যতদিন আমরা ছিলাম একবারের জন্য আমরা বাইরে বের হয়ে মনে হয়নি যে এখানে যুদ্ধ পরিস্থিতি চলছে। সব কিছু স্বাভাবিক, মানুষের মধ্যে কোনো ভয় নেই, তবে চাপা উৎকণ্ঠা ছিল, বাট কোনো ভয় নেই। যাদের সঙ্গে আমরা কথা বলেছে এটা খুবই নর্মাল আমাদের জন্য, আমরা এসবে ভয় পাই না। কিন্তু আমরা আসার পর যখন এয়ারবেজে হামলা হলো, 3টা এয়ারবেজে, তখন কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে, তখন কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে এবং সবার মধ্যে যখন বিস্ফোরণের শব্দ শুনেছে তখন কিন্তু তাদের মধ্যে সেই উৎকণ্ঠাটা আরও বেশি প্রকাশ পেয়েছে। তো যে প্রশ্নটা আপনি করলেন যে এরপরে যদি সুযোগ আসে এবং এই ধরনের পরিস্থিতি যদি থাকে, তাহলে কখনোই আমি কেন, কোনো ক্রিকেটারও বোধহয় যেতে চাইবে না। কিন্তু পরিস্থিতি যদি স্বাভাবিক হয় এবং বাংলাদেশের কোনো সফর থাকে, অবশ্যই সেখানে আমি আবারও যেতে চাইবো। সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে তারপরই সিদ্ধান্ত নিতে হবে এবং আমাকে ভেবেই সেই সিদ্ধান্তটা নিতে হবে। যুদ্ধ তো আসলে কেউই চায় না, কিন্তু সেই সব যুদ্ধ বা দুই দেশের সংঘাত যখন ক্রিকেটের মাঠে এসে পড়ে, সেই বিষয়গুলো আসলে কতটুকু বিব্রতকর বা অনাকাঙ্ক্ষিত? আপনার কি মনে হয় সেখানকার মানুষের এই যুদ্ধের সম্পর্কে প্রতিক্রিয়া কি ছিল? যুদ্ধ সম্পর্কে সবার প্রতিক্রিয়া ছিল অনেকটা এরকম যে আমরা এসবে ভয় পাই না, এবং তারা সবসময় বলছিলেন যে আমাদের বিমান বাহিনী, সেনাবাহিনী খুবই সমৃদ্ধ, আমরা বিশ্বাস করি যে তারা ভারতকে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবে, এরকম তাদের প্রতিক্রিয়া। মানে আমি পাকিস্তানিদের কথা বলছি, যাদের সঙ্গে আমি কথা বলেছি। কিন্তু এটার প্রভাব আসলে দুই দেশের ক্রিকেট বোর্ডেই কিন্তু পড়েছে। IPL এর মতো একটা মেগা ইভেন্ট, যেটা কিন্তু একেবারেই বলতে গেলে স্থগিত হয়ে গেল, যদিও সেটা পরে হওয়ার কথা রয়েছে। PSLও একই, সেটাও স্থগিত হয়ে গেছে। এবং বিদেশিদের মধ্যে প্রতিক্রিয়া যেমনটা বলছিলাম, তারা এরকম পরিস্থিতিতে হয়তো বা PSL পাকিস্তানে হলে আর খেলতে আসবে না, তখন আবারও PCBকে ভাবতে হবে নিরপেক্ষ কোনো ভেন্যুর কথা। আবার একই কথা যদি আমরা ভারতের দিকেও চিন্তা করি, ভারতেও তো আক্রমণ হয়েছে, রাইট? তো যেসব ভেন্যু বর্ডারের কাছে, ধর্মশালা যদি আমরা বলি, এরকম ভেন্যু যেসব রয়েছে, সেসব ভেন্যুতে আসলে বিদেশি ক্রিকেটাররা খেলতে চাইবেন কিনা, বা তখন হয়তো BCCI-কেও ভাবতে হবে যে এসব ভেন্যুতে তারা IPL এর খেলা দেবে কিনা। তো সেক্ষেত্রে কি হবে যে সেই এলাকার দর্শক যারা ক্রিকেট প্রেমী রয়েছে তারা তো বঞ্চিত হবে। অবশ্যই পলক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বল, ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। সার্চ কমিটির অসম্পূর্ণ কাজগুলো প্রয়োজনে অভ্যন্তরীণভাবে সমাধান করবে মন্ত্রণালয়। এদিকে নতুন গঠনতন্ত্রই হবে বিসিবির আসন্ন নির্বাচন। ক্রীড়াঙ্গনকে রাজনীতি থেকে দূরে রাখতে সংকল্পমুগ্ধ যুব ও ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়াঙ্গনের সংস্কারের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির প্রস্তাবনা সহ গঠনতন্ত্র সংস্কারের দায়িত্ব পড়ে তাদের উপর। তবে ধীরগতির কার্যক্রম ও বিভিন্ন ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়ে সার্চ কমিটি। কাজ শেষ করতে না পারায় বিভিন্ন সময়ে বাড়ানো হয়েছিল এই কমিটির মেয়াদ। সবশেষ এক চিঠিতে 10 মের মধ্যে সার্চ কমিটিকে তাদের সকল কার্যক্রম শেষ করতে বলে ক্রীড়া মন্ত্রণালয়। যদিও এখনও গঠিত হয়নি বেশ কয়েকটি ফেডারেশনের অ্যাডহক কমিটি, তবে এবার সার্চ কমিটির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। একটা সার্চ কমিটি অলমোস্ট 7 মান্থ আমরা করছি। তবে আমাদের আরও কিছু কাজ রিফরমেশনের আছে, যেমন কনস্টিটিউশনগুলো থেকে শুরু করে কিছু স্ট্রাকচারাল রিফরমেশন আমাদের করতে হবে। সেটা হয়তো আমরা NSC থেকে ওই সংক্রান্ত একটা কমিটি করে আবার কাজ করব। নতুন গঠনতন্ত্রে হবে বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন।
সেই সঙ্গে সকল স্পোর্টসকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ, আমরা সেটাকে আবার প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাই। এদিকে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার কঠোর সংকল্পের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আবারও ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকরণের এক ধরনের উদ্যোগ এবং প্রচেষ্টা চলমান আছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে ক্রীড়া ক্ষেত্রে অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন আবার রাজনীতিকরণ করার সুযোগ দেওয়া হবে না। বিভিন্ন ফেডারেশনে নিয়মিত খেলা চালু রাখতে উদ্যোগ নিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আসন্ন অর্থ বছরে বাড়ানো হবে ক্রীড়া ক্ষেত্রের বাজেটও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ টিকিট শুধু অনলাইনে নয়, বাফুফে ভবন কিংবা জাতীয় স্টেডিয়ামে একটি টিকিট বুথ করার পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ম্যাচের অন্তত 2 সপ্তাহ আগেই জার্সি অনলাইনে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এছাড়াও হামজা সমিতদের ম্যাচ দেখতে বিভিন্ন সংস্থা ও ক্লাব টিকিটের জন্য অগ্রিম বুকিং দিচ্ছে বলেও জানান তিনি, যেখান থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা ফেডারেশনের। দীর্ঘদিনের সংস্কার কাজ শেষে জাতীয় স্টেডিয়ামে এবার মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, যে ম্যাচ ঘিরে জোরে সোরে চলছে বাফুফে ও এনএসসির প্রস্তুতি। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচের টিকিট বিক্রি করা হবে অনলাইনে, সে বিষয়ে আগেই নিশ্চিত করে বাফুফে। তবে যারা অনলাইনে টিকিট কাটতে পারবেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার পরিকল্পনা ফেডারেশনের। বাফুফে ভবন কিংবা স্টেডিয়ামে রাখা হবে একটি টিকিট বুথ। যখন টিকিটিং প্ল্যাটফর্মটা ফাইনালাইজ হবে তাদের সাথে আমরা কথা বলবো যে এই ধরনের কোনো হেল্প বুথ আমরা করতে পারি নাকি, স্পেশালি স্টেডিয়ামে কিংবা বিএফএফে, যেটা আমরা ইনফর্ম করবো। এছাড়াও ভারতের বিপক্ষে ম্যাচের আগে জার্সি পেতে বেগ পোহাতে হলেও এবার সুখবর মিলছে আরও একটা। ম্যাচের অন্তত 2 সপ্তাহ আগে থেকেই অনলাইনে জার্সি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে। জার্সি আমাদের ডিজাইন মোটামুটি লক হয়ে গিয়েছে, সো দ্যাটস গুড। আমরা আমাদের কিট স্পন্সরের সাথে লঞ্চ প্ল্যান নিয়ে আলাপ করব। ওনাদের যে টার্গেট ন্যূনতম 2 উইকস। এদিকে ঘরের মাটিতে হামজা সমিতদের ম্যাচ দেখতে মুখিয়ে দেশের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান। স্টেডিয়ামে বেশ কয়েকটি হসপিটালিটি কর্নারের সেসব টিকিটের জন্য ইতোমধ্যে বাফুফের কাছে অনুরোধ জানিয়েছেন বিভিন্ন সংস্থা ও ক্লাবগুলো। হসপিটালিটি যে টিকিটগুলো এগুলি সাধারণত অনলাইন হয় না। অনেকগুলো ক্লাব, সংস্থা, বাণিজ্যিক সংস্থা থেকে রেসপন্স পাচ্ছি, তারা বিভিন্ন কোয়ারি করছে যে তারা কিভাবে তাদের মেম্বারদের জন্য কিংবা তাদের স্টেক হোল্ডারদের জন্য কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে সেদিন খেলা দেখতে আসতে পারে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার যে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে, সে খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। প্রায় 5 বছর ধরে চলা সংস্কারের পর নতুন এক অভিষেকের অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। আর 1 মাস পর এই মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লড়বে বাংলাদেশ সিঙ্গাপুর। জাতীয় ক্রীড়া পরিষদের অদূরদর্শিতা ও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কয়েক দফা সংস্কার কাজ পেছানোর পর অবশেষে আগামী 22শে মে স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। ভুল জায়গায় চেয়ার বসানো শেষ সময়েও হতাশা রেখে গেছে, তবুও নানান প্রতিবন্ধকতা শেষে জাতীয় স্টেডিয়াম পাওয়া যাচ্ছে, এতেই সন্তুষ্ট বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। এই ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনার কথা মাথায় রেখে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন। পারভিন আক্তারের রিপোর্ট। 2021 সালে শুরু হওয়া জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজের এখন শেষ মুহূর্তের তুলির আঁচড়ের অপেক্ষা। ঠিক 1 মাস পর এই মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর, যে ম্যাচ নিয়ে সমর্থকদের উত্তেজনার পারদ এখন চরমে। হামজা দেওয়ান চৌধুরী ও সমিত সোমদের নিয়ে বাংলার ফুটবলের নতুন রূপ দেখার অপেক্ষায় এখন পুরো দেশ। দেশের ফুটবলের প্রধান এই স্টেডিয়াম দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো। বৈশাখের শেষ দিকে এসে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন, তবে থেমে নেই জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রায় 5 বছর ধরে চলা সংস্কারের শেষ দিকে এসে নতুন রূপে সেজেছে স্টেডিয়াম। গ্যালারিতে বসেছে নতুন চেয়ার, অ্যাথলেটিক্স ট্র্যাকের পাশে ওয়াকওয়ে, তার পাশে বসানো হয়েছে আর্টিফিশিয়াল টার্ফ, এলইডি ফ্লাড লাইট ও গ্যালারির শেডের 2 পাশে বসেছে ক্যানোপি লাইট। আগের চেয়ে উন্নত এখন জায়ান্ট স্ক্রিন।
পানি নিষ্কাশন ব্যবস্থার সবচেয়ে বড় বিশেষত্ব, বৃষ্টি হলে মাঠে জমে থাকবে না পানি। আধুনিক স্প্রিংকলার সহ মাঠে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। ম্যাচ কমিশনারদের রুম, ড্রেসিং রুম সংস্কার সহ নতুন করে হয়েছে প্রেস বক্স। যদিও এনএসসির ভুলে বারবার পিছিয়েছে স্টেডিয়ামের সংস্কার কাজ। ভুল জায়গায় চেয়ার বসানোয় কিছুটা বিড়ম্বনায় ফেডারেশন, যদিও ম্যাচের আগেই এসব সমস্যার সমাধানের আশা বাফুফের। বেশ কিছু সিট আপনার ব্লাইন্ড স্পটে পড়ে গেছে, ওখান থেকে খেলা দেখা যায় না, সো ওগুলিকে খুলে আমরা রিলোকেট করতে চাচ্ছি। 2020 সালের নভেম্বরে সবশেষ নেপালের বিপক্ষে এই মাঠে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর। সেমিতে ওঠার লড়াইয়ে কাল ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 2 গোলে এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়তে হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। ভুটানের বিপক্ষে তাই বাড়তি সতর্ক বাংলাদেশ, হারলেই ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। ম্যাচের আগের দিন হালকা অনুশীলনের সঙ্গে রিকভারি সেশনও করেছে লাল সবুজ বাহিনী। নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ দল। এদিকে টুর্নামেন্টে নিজেদের এটাই প্রথম ম্যাচ ভুটানের। মাঠে আমরা কাজ করছি, আজকে রিকভারি সেশন করছি, তো ইনশাল্লাহ আমরা সব প্লেয়ারে প্রস্তুত আছি। ভুটানের ম্যাচে ইনশাল্লাহ আমরা সব প্লেয়ার আমরা ভালো খেলে ফুল এফোর্ট দিয়ে আমরা যে 3 পয়েন্ট সেটি নিয়ে আসার চেষ্টা করব। আমাদের চিন্তা লাস্ট ম্যাচে আমরা যে ভুলগুলি করছি, ছেলেরা যে ভুলগুলি করছে, সামনের ম্যাচের এগুলি যেন না করে সেই জন্য আমরা প্র্যাকটিস সেশন সাজাইছি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাঁতারু বাছাই শুরু করেছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। বিকেলে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই কার্যক্রমের মাধ্যমে দেশের প্রতিটি জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রতিভাবান সাঁতারু বাছাই করা হবে। 15টি ভেন্যুতে হবে সাঁতারু বাছাই কার্যক্রম। পুরো প্রক্রিয়াকে ভাগ করা হয়েছে 3 পর্বে, যেখান থেকে সেরা 50 সাঁতারুকে 2 বছর প্রশিক্ষণ দেবে ফেডারেশন। চলতি বছরের নভেম্বর 2027 সালের 10 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। প্রথম দিনের বাছাই প্রক্রিয়ায় খুদে সাঁতারুদের ইয়েস কার্ড দেন যুব ক্রীড়া উপদেষ্টা। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও ক্রিকেট। রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান বিরাট কোহলি, যদিও তার এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে বিসিসিআই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না করলে ইংল্যান্ড সিরিজে চাপে পড়বে ভারতের ব্যাটিং ইউনিট। চ্যালেঞ্জ থাকবে টেস্ট দলের নতুন দায়িত্ব নেয়া অধিনায়কেরও। নতুন এক সংকটে পড়তে যাচ্ছে ভারত ক্রিকেট দল। সদ্যই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। সেই রেশ না কাটতেই সাদা পোশাককে বিদায় জানানোর কথা ভাবছেন আরও এক তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিজের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দিয়েছেন কিং কোহলি। এরপরই নড়ে চড়ে বসেছে বিসিসিআই। তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছে বোর্ডের শীর্ষ কর্তারা। তবে শেষ পর্যন্ত বিরাটের সিদ্ধান্ত পরিবর্তন না করারই সম্ভাবনা বেশি। আগামী মাসে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। এর আগে কোহলির টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভাবাচ্ছে দলকে। এ সফরে রোহিতের পর বিরাটের মতো অভিজ্ঞ ব্যাটার না থাকলে বড় বিপদেই পড়বে মেন ইন ব্লু। কোহলি তার সিদ্ধান্ত পরিবর্তন না করলে শক্তিশালী ইংল্যান্ডের বোলারদের সামনে 2 অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতিতে শুভমান গিল, জয়সওয়াল ও ঋষভ পন্থের উপরই থাকবে বাড়তি চাপ। এছাড়া সাবেক অধিনায়ক বিরাট না থাকায় নতুন অধিনায়কের জন্য প্রথম সিরিজটা যে কঠিন হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের গণমাধ্যমে গুঞ্জন, টেস্টে নতুন অধিনায়ক হতে যাচ্ছেন শুভমান গিল। বিরাট রোহিতরা প্রায় 11 বছর টেস্টের নেতৃত্ব দিয়েছেন। বিরাটের নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। তবে গত অস্ট্রেলিয়া সফর দিয়েই লাল বলকে বিদায়ের কথা ভাবছেন বিরাট। এছাড়া গত 5 বছরে টেস্টে ব্যাটিং গড় কমেছে কোহলির। রান খরার পাশাপাশি বর্ডার গাভাস্কার ট্রফিতে কোহলির ব্যাটিংয়ের ধরন নিয়েও কম সমালোচনা হয়নি। সব মিলিয়ে সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংল্যান্ড সিরিজ না খেললে রোহিতের মতো বিদায়ী ম্যাচ না খেলেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন কোহলি। ভারতের হয়ে এখন পর্যন্ত 123 টেস্টে 46.85 গড়ে
৯,২৩০ রান করেছেন বিরাট, সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩০টি। ভারতের হয়ে টেস্টে সচিন, দ্রাবিড় ও গাভাস্কারের পরে সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ অবস্থানে কোহলি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথন। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে 2 ক্যাটাগরিতে অংশ নেন দেশি বিদেশি 200 প্রতিযোগী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে রেজু খালের দুপাশে প্রস্তুত সেনাবাহিনী ও নৌবাহিনী, প্রস্তুত সাঁতারুরা। বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে খালে ঝাঁপিয়ে পড়েন সাঁতারুরা। 750 মিটার দূরত্ব অতিক্রম করে দ্রুত সাঁতারুরা উঠে আসেন পাড়ে, তারপর প্রস্তুত হন সাইক্লিং প্রতিযোগিতার জন্য। সাইকেল নিয়ে ছুটতে থাকেন সাইকেলিস্টরা। মেরিন ড্রাইভে প্রতিযোগীদের যেন অবিরাম ছুটে চলা, কে যাবেন কার আগে। প্রতিযোগিতা কিছুটা চ্যালেঞ্জিং হলেও প্রথমবারের মতো অংশ নিতে পারায় দারুণ খুশি প্রতিযোগীরা। এইটি খুবই অসাধারণ একটা অনুভূতি ছিল। বাংলাদেশে যদি ট্রায়াথলন হয় এই জায়গাটা সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ এখন টেম্পারেচার 35 ডিগ্রি আপ। মেরিন ড্রাইভে 20 কিলোমিটার সাইকেলিং শেষে এবার 5 কিলোমিটার দৌড়। সবাই ছুটছেন। সাঁতার, সাইকেলিং ও দৌড় 3টি 1 ঘন্টা 25 সেকেন্ডে শেষ করে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। জানান, এমন প্রতিযোগিতা উৎসাহিত করে অ্যাথলিটদের। আমাদের এখন কোনো অলিম্পিক টাইটেল নাই, ইনশাআল্লাহ এই ধরনের রেসগুলো যদি রীতিমতো হয় আমাদের স্পোর্টসটা যারা স্পোর্টস করে তারা অনেক এনকারেজ ফিল করবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। আর খেলাধুলার মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে বিকশিত করার মূল লক্ষ্য বলে জানালেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে দীর্ঘ সময় ধরে আমরা প্ল্যান করছি এবং আমরা চেষ্টা করছি স্পোর্টস ফর ট্যুরিজম। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বৈশাখী ট্রায়াথলনে অংশ নেন 200 প্রতিযোগী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুন্সিগঞ্জের লৌহজংয়ে জমকালো আয়োজনে শুরু হয়েছে হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার লৌহজং উপজেলার পদ্মাপাড়ের কলমা হাই স্কুল মাঠে উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক কলমা ইউনিয়ন। 1-0 গোলে তারা হারিয়েছে কনকসার ইউনিয়নকে। এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন হামিদুর রহমান সিনহার পুত্র সাবেক প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। এই টুর্নামেন্টে 16টি দল অংশ নিচ্ছে। ম্যাচ উপভোগ করতে বিপুল দর্শক সমাগম হয়। প্রতি বছর এমন আয়োজনের দাবি জানান স্থানীয় ফুটবল প্রেমীরা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অবসান হলো উৎকণ্ঠার। পাকিস্তান থেকে দেশে ফিরলেন ক্রিকেটার নাহিদ রানা, রিশাদ হোসেন, সঙ্গে 2 ক্রীড়া সাংবাদিক। কৃতজ্ঞতা জানালেন পিসিবিকে। চলমান সংকটের মাঝেই 14ই মে টি-20 খেলতে দুবাই যাচ্ছেন লিটন শান্তরা, জানিয়েছে বিসিবি। পাকিস্তান সফর ঝুঁকিপূর্ণ, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটির মেয়াদ বাড়ছে না, অসম্পূর্ণ কাজ সমাধানে উদ্যোগ নেবে মন্ত্রণালয়, জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। রাজনীতি মুক্ত রাখার প্রত্যয়। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।